ঈদের লম্বা ছুটিতে এবার পর্যটকদের উপচে পড়া ভিড় দেশের পর্যটন স্পটগুলোতে। 10 দিনের লম্বা ছুটি হওয়ায় এই ব্যবসা এবার তুঙ্গে। অন্তত সপ্তাহ খানেকের জন্য ফুল বুকড অনেক হোটেল, মোটেল, রিসর্ট, অ্যামিউজমেন্ট পার্কগুলোতেও দর্শনার্থীদের ঠাঁই দিতে হিমশিম অবস্থা। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া বৈরী না হলে পর্যটন ব্যবসা এবার নতুন রেকর্ডও হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। কোরবানির ব্যস্ততা শেষে এবার সময় পরিবার নিয়ে একটু অবসরের। শহরে ইট পাথরের জীবন থেকে একটু দূরে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার, কিংবা প্রচণ্ড গরমে ঠান্ডা জলকেলিতে সময় কাটানোর। আর এত সব সুবিধার জন্য জুড়ি নেই রিসোর্টগুলোর। এই যেমন সাভারের এই রিসোর্টের কথাই যদি বলি, রিসোর্টটি সপ্তাহব্যাপী ফুল বুক তো আছেই, তার মধ্যে বিভিন্ন ডে লং প্যাকেজে এখানে আসছে পর্যটকরা। শহুরে জীবনের অবসর আর পরিবার নিয়ে আনন্দময় সময় সব মিলিয়ে খুশি দর্শনার্থীরাও। প্রত্যেকটা জিনিসই খুব ভালো, কোয়াইট, নট রাশ, নট হারি। গ্রামীণ মানে সবুজ ঘাসপালায় ঘেরা আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। আসলে দূরে তো সব সময় যাওয়া হয়ে ওঠে না, পড়াশোনা বা সব কিছুর জন্য ব্যস্ততা, তো এইসব জায়গাতে মানে ফ্যামিলির সাথে ওভাবে প্ল্যান করা হয় না, তো এইসব জায়গাতে সহজেই ফ্যামিলি নিয়ে আসা যায়। বাচ্চারা হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত থাকে, তো আমরা মানে মন চাইলে বা বোরিং লাগলেই পার্কে আসতে পারতেছি, ঘুরতে পারতেছি, সেক্ষেত্রে বাচ্চারাও মোটিভেটেড হচ্ছে। অন্যদিকে অ্যামিউজমেন্ট পার্কগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। ছোট বড় নানা রাইড তো আছেই, নতুন মাত্রা পেয়েছে 12Dর মতো বাস্তব অভিজ্ঞতার টর্নেডো জার্নির। আছে সার্কাস কিংবা নানা ধরনের গেমিং অফারও। উপরে উঠে নেমেছি। ভয় পাও নাই? না, একটু ভয় পাও নাই? না। একটাতে উঠছিলাম, অনেক ভয় লাগছিল, এখন আর ভয় লাগে না, শ্বাস হয়ে গেছে। এটা অনেক ভালো লাগছে। ওয়াটার পার্কটা বেশি ভালো লাগছে, আর ভয়ে প্রথমটা বেশি লাগছে। আর এত সব আয়োজনের পসরা সাজিয়ে যারা বসেছেন তারা বলছেন, এবার লম্বা ছুটি হওয়ায় পর্যটন ব্যবসা নতুন মাত্রা পেয়েছে। ইটস অল ডিপেন্ডস অন দ্য ওয়েদার। যদি ওয়েদারটা ভালো থাকে ডেফিনেটলি ব্যবসা আমাদের ভালো হবে। এবার যেহেতু ছুটিটা বেশি, মানুষ বিভিন্ন জায়গায় যেতে পারছে। আগে হয়তো ছুটি কম হওয়ার জন্য শুধু হয়তো ফ্যান্টাসি কিংডম আসছে, হয়তো অন্য পার্কে যেতে পারে নাই। এবার যখন অন্য পার্কে যাচ্ছে, আর একদিন হয়তো ফ্যান্টাসি কিংডম আসছে, ডেফিনেটলি ব্যবসাটা বাড়ছে। আমাদের বুকিংয়ের যে রাশটা আছে, এটা আগামী শুক্রবার পর্যন্ত, এক সপ্তাহ প্রায়, মনে হয় সরকারি ছুটি 10 দিন, তো আমরা 8 দিন পর্যন্ত বুকিংয়ের বেশ প্রেশার আছে। প্রতি বছর ঈদে অন্তত 20 লাখের বেশি পর্যটক দেশের অভ্যন্তরে ভ্রমণ করেন। ভারতের ভিসা বন্ধ থাকায় এবার এ হার বাড়বে। রিয়াজ সেজান, 71, ঢাকা। দর্শক, ঈদ আনন্দে মেতেছে দেশ, আর এই আনন্দের ষোলকলাপূর্ণ হয় যখন পরিবার পরিজন নিয়ে সুন্দর সময় কাটাতে ভ্রমণে বের হওয়া হয় পর্যটন স্পটগুলোতে। এতে একদিকে যেমন পর্যটন খাতে বড় ধরনের ব্যবসা হয়, তেমনি চাঙ্গা হয় দেশের অর্থনীতি। লম্বা ছুটিতে এবার ঈদের পর্যটন নিয়ে আলাপ করব এবং যুক্ত করে নিচ্ছি বাংলাদেশ রিসোর্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব কবির উদ্দিনকে। জনাব কবির উদ্দিন, স্বাগত জানাচ্ছি আপনাকে। ঈদ মোবারক। আমরা দেখছিলাম যে একটা বড় ধরনের মুভমেন্ট হচ্ছে, বিশেষ করে একটা লম্বা ছুটি থাকায় তার মধ্যে স্কুল কলেজ আরও বেশি লম্বা সময় ধরে, অর্থাৎ প্রায় 20-22 তারিখ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকায় একটা ছুটির মৌসুম চলছে এবং যার সবচেয়ে বড় প্রভাব পড়ছে পর্যটন খাতে। আপনি কেমন দেখছেন পর্যটন খাতের কী অবস্থা রয়েছে? না, ইনফ্যাক্ট এবার দেখা যাচ্ছে যে এর আগে যত এরকম ধরনের ছুটি ছিল, ঈদ মৌসুম ছিল, সবচেয়ে বেশি এবার সব জায়গায় কানায় কানায় ভর্তি। মানে ইম্পর্টেন্ট জায়গা সহ লোকালয় যে সমস্ত ছোটোখাটো যে সমস্ত এস্টাবলিশমেন্টগুলো হয়েছে ট্যুরিজম, সব জায়গায় আমরা গেস্ট পাচ্ছি। আমি সব জায়গায় খবর নিয়ে দেখেছি। ইটস ফ্যান্টাস্টিক। জি, আপনি খবর নিয়ে দেখেছেন, আমরাও খবর নিয়েছি যে কি অবস্থা, মানে বিশেষ করে অ্যামিউজমেন্ট পার্কগুলোতে তিল ধরার ঠাঁই নেই, রিসোর্টগুলোতেও একই অবস্থা এবং প্রায় 8 থেকে 10 দিনের বুকড, অনেক জায়গায় প্রায় 60% বা 70%, কোনো জায়গায় 100% বুকিং আমরা দেখেছি। এই অবস্থাটা আমাদের কাছে খুব ইতিবাচক মনে হয়েছে এবং একই সাথে যেহেতু ভারতের বাজারটা বন্ধ রয়েছে, ভারতের পর্যটনে বাংলাদেশিরা খুব একটা যাচ্ছে না ভিসা বন্ধ থাকায়, একটা বড় ধরনের চাপ আমরা লক্ষ্য করছি। আপনার কাছে কি মনে হচ্ছে এবং এটি আসলে কোনো রেকর্ডের দিকে যাবে কিনা? না, এটা ইনফ্যাক্ট এর আগে যখন আমাদের দেশে যখন ওই করোনা হয়েছিল, করোনার পরেও কিন্তু শুরু হয়েছিল এরকম, কিন্তু তারপরে নানা কারণে অবস্থা খারাপ ছিল। কিন্তু এই ঈদে দেখা যাচ্ছে যে আগের সব কিছু রেকর্ড ব্রেক করে ভালো হয়েছে এবং মোটামুটি দেখলাম যে আইন শৃঙ্খলা অবস্থা তেমন কোনো খারাপ নাই, ছোটোখাটো দু এক জায়গা ছাড়া। আমার এখানে কিন্তু আমি বুকিংয়ে নিতে পারছি না অন্য রিসোর্ট গল্ফ ক্লাব, কারণ গল্ফ কোর্সটা হওয়ার ফলে
আমাদের যে সেনাপ্রধান মাননীয় আছেন উনি আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আজকে দেখছি গল্ফ খেলতেও লোকজন চলে আসতেছে লাইন ধরে। তো এটা একটা সাংঘাতিক রকমের যে কোনো নতুন নতুন জিনিসও আমাদের কাজে লাগছে। অ্যাডভেঞ্চার ট্যুরিজমও সারা দেশে আমাদের আছে, বিশ্বের নয় আমি অনেক সময় বলে থাকি। তো এই জন্যে যেভাবে শুরু হয়েছে আমার বিশ্বাস যে ট্যুরিজমের একটা দ্বার খুলে গেছে ভালোভাবে। এখন যে জিনিসটা আমি মনে করি প্রয়োজন, যে আমি কালকেও লিখেছি আমাদের উপদেষ্টাকে, এবং এর আগে এনটিভি এবং এফবিসিসিআই যে বাজেট নিয়ে যে কথা হচ্ছিল সেখানে কোন কোন সেক্টরের দরকার আমাদের, সেজন্য আমি বলেছি যে আমাদের বিভিন্ন জিনিস যেমন হঠাৎ করে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানকে অনেক সময় গায়ের জোরে যে কিছু অসাধু কর্মকর্তা হঠাৎ করে দেখা গেল যে 80 লক্ষ 70 লক্ষ টাকা ট্যাক্স বসা দিচ্ছে, সেটা অপ্রয়োজনীয়ভাবে। এই ধরনের জিনিসগুলো যেন না হয় এটার জন্য আমি চিঠিও লিখেছি এবং লাইভে বলেছি। তো আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমাদের কিছু কিছু রাস্তাঘাট আছে, কিছু কিছু ব্রিজ, কিছু কিছু এই জিনিসগুলো ছোট ছোট এইগুলো দরকার। এইগুলো হলে আমার মনে হয় এই সেক্টরটাই বাংলাদেশে আগামী 5-10 বছরের মধ্যে গার্মেন্ট সেক্টরের চেয়ে কোনো অংশে কম রেভিনিউ দেবে না। কারণ আমাদের দেশে এত জিনিস আছে, এত জিনিস সব দেশে নাই। আমাদের শুধু বরফ ছাড়া আপনি বলতে পারেন যে বিশ্বের যে কোনো জায়গার থেকে আমাদের দেশে কোনো কিছু কম নেই, এগুলো সাজাতে হবে। এই বছর আবহাওয়ার বিষয়টি আমরা লক্ষ্য করছিলাম যে আবহাওয়াটা একটু বিশেষ করে বৃষ্টি এবং কখনো কখনো প্রচন্ড রোদ হচ্ছে, সেটি পর্যটনের জন্য কতটুকু উপযুক্ত। বিশেষ করে আমরা যেটি গতকালকে দেখেছিলাম প্রতিবেদন করতে গিয়ে রিসোর্টে পানির মধ্যে, যেহেতু গরমের কারণে মানুষ পানির মধ্যে থাকতে পছন্দ করছে, আপনার কাছে কি মনে হয় আবহাওয়াটা কি আসলে অনুকূলে রয়েছে এখনকার আবহাওয়াটা পর্যটনের জন্য? সুইমিং পুলের লাইন দিচ্ছে, আমি লাইন ধরে যাচ্ছে, যে অনেকে আবার সুইমিং পুল ছাড়া আমার লেকেও নামতেছে এই গরমের সময়। দিনে থাকছে কিন্তু সন্ধ্যার পরে তারা আবার রাত জেগে এই সব রিজার্ভ পানি, চারিদিকে পানি, সেখানে বসে থেকে কাটাচ্ছে। অতএব তারা ওটা খুঁজে নেয়, দুপুরে রুমে থেকে বিকালে সকালে বাইরে থাকে। এটা হচ্ছে কিন্তু গরমে। আবার বৃষ্টির সময় তো বৃষ্টিতে ভিজতেছে, বৃষ্টি এনজয় করছে, ছবি তুলতেছে, সবই হচ্ছে। কিন্তু আরেকটা বিষয় আমরা পেয়েছি, সেটা হচ্ছে কস্টিং নিয়ে একটু আলোচনা করবো। দর্শক, আবারও ফিরছি আলোচনা। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত রয়েছেন বাংলাদেশ রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি জনাব খবিরউদ্দিন। জনাব খবিরউদ্দিন, দেখছিলাম আসলে সারা দেশের নানা জায়গায় পর্যটকরা বিচরণ করছে, কিন্তু সমস্যা হচ্ছে কস্টিং। আমরা যেই কস্ট নিয়ে দেশের ভেতরে ঘুরছি সেই সামান্য কিছু কস্ট বাড়ালে আমরা দেশের বাইরে নেপাল, শ্রীলঙ্কা, কাছাকাছি বিভিন্ন জায়গায় ঘুরতে পারি। এই যে কস্টিং এর ক্ষেত্রে আসলে আপনারা কেন কাজ করছেন না? বাংলাদেশের পর্যটনে এত বেশি কস্টিং কেন? কস্টিং এর বিষয়ে আমি যেটা বলতে চাই যে এটা কিছু কিছু কেন্দ্র কস্টিং বেশি রাখছে, কিন্তু সব কেন্দ্রগুলো কিন্তু কস্টিং বেশি না। আর কস্টিং একটু অন্য দেশের থেকে আমাদের দেশে একটু বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের যে ভ্যাট এবং ট্যাক্স এবং যে বিদ্যুৎ যে বিল, এইগুলো অন্য দেশের থেকে ডাবল বললে চলে, এবং অনেক দেশে এগুলো নেয় না। কিন্তু এইগুলো আমরা বারবার বলছি সরকারকে এগুলো কমানোর জন্য। এবারও আমি বলেছি যে জাতীয় পর্যায়ে যে লাইভ টক শো হচ্ছিল সেখানে, তো এইগুলো যদি আমাদের কমালে আমার মনে হয় যে একটু কমাতে হবে। এবং আমাদের যে সমস্ত অনেক রিসোর্ট আছে, যেগুলো আমাদের সরকারের অনেক হোটেল আছে যেগুলো সরকারের নিয়ন্ত্রণে নাই, লাইসেন্স নাই, যেমন রিসোর্ট বিধি হওয়ার পরেও অনেক রিসোর্ট এখনো লাইসেন্স নেয় নাই। এগুলোকে সরকারকে এদের আইনের আনতে হবে। আমরা অনেক রিসোর্টে দেখেছি প্রায় 14 থেকে 20 হাজার টাকার মধ্যেই রুম ভাড়া বুকিং, যেটা একদম সাধারণ মানুষের নাগালের বাইরে। তাছাড়াও যদি আমরা সাধারণ মানুষের নাগালের ভেতরে বলি, সেটিও 5,000-6,000 টাকার নিচে কোনো রুম বাংলাদেশে পাওয়া যায় না। এই অবস্থায় আসলে রিসোর্ট বাণিজ্যটা কিভাবে ফ্লারিশ করবে, মানে সাধারণ মানুষ বিমুখ হলে? আমাদের সুপারিশ থাকবে যে আমাদের যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা যেন বিষয়টা একটু বিভিন্ন রিসোর্টে যায়, তারা যেন একটু দেখে। এবং এই যে এবার এই ছুটিতে আমাদের যে সেক্রেটারি মহোদয় আছে মিস নাসরিন জাহান, তিনি মন্ত্রণালয় থেকে এবং পর্যটন কর্পোরেশন বিডিবি থেকে কিছু লোক কিছু অফিসারদের পাঠাইছে। এগুলো দেখার পরে তারাও এসে রিপোর্ট করুক। রিপোর্ট করার পরে যারা বেশি নিচ্ছে তাদেরকে চিঠি দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। আমি ব্যক্তিগতভাবেও বলবো সব জায়গায়, এবং আপনার রিকোয়েস্ট আমি পৌঁছে দেবো। এবং একই সাথে আমরা যদি একটু প্রসঙ্গে যেতে চাই, বিশেষ করে এই বছর ধারণা করা হচ্ছে যেই হারে ছুটি রয়েছে এবং যেভাবে মানুষ বিচরণ করছে, এটি কোনো রেকর্ড হতে পারে যে ব্যবসার দিক থেকে। আপনার কাছে কি তাই মনে হয়? এটা কি সম্ভব? এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি, সেটার চেষ্টা করা হচ্ছে, যাতে এটা নিয়ে আমরা আলোচনা করছি এবং অনেকটা এগিয়ে আসছি, খুব তাড়াতাড়ি এটাও সম্ভব হবে। জি, এমনি আপনি যেহেতু রিসোর্ট অ্যাসোসিয়েশনের সাথেও আছেন, সেক্ষেত্রে রিসোর্ট কেন্দ্রিক ব্যবসাটা আসলে কেমন হতে পারে সেই ধারণা একটু আমাদের দিতেন। রিসোর্ট কেন্দ্রিক ব্যবসাটাই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কোনো লোক যখন বিদেশ থেকে আসে, দূর তো ইভেন ঢাকা শহর, বিভিন্ন শহর কিন্তু ঘোরার জায়গা নাই, শহর থেকে দূরে
যেখানে কোলাহল মুক্ত, যেখানে গাড়ি ঘোড়ার শব্দ নাই, যেখানে অনেক মানুষের গ্যাদারিং নাই, এমন জায়গায় মানুষ যায় কেন? একটা নিরিবিলি জায়গার জন্য। সেই নিরিবিলি জায়গা যেখানে ফ্রেশ এয়ার পাবে এবং সেখান থেকে ফ্রেশ খাবার পাবে। রিসোর্ট ইজ ইম্পর্ট্যান্ট সারা বিশ্বে, রিসোর্ট ইজ ইম্পর্ট্যান্ট পর্যটন কেন্দ্রের ক্ষেত্রে, এবং বাংলাদেশেও রিসোর্ট কিন্তু অনেক হয়ে গেছে। এগুলোকে আরো নিয়ন্ত্রণে আনতে হবে ভালোভাবে তাহলে। এবং আমি বললাম এটা যে ভ্যাট ট্যাক্স এবং এগুলা ক্লিয়ার করা এবং রাস্তাঘাট ব্রিজ এগুলা যদি একটু ভালোভাবে করা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে আপনার লাইটিং ব্যবস্থা, বিদ্যুৎ অবস্থা খারাপ থাকে, এই বিদ্যুৎ অবস্থাতে আরো একটু জোরদার করতে হবে। জনাব খবিরউদ্দিন, আপনি বলছিলেন আসলে বিশেষ করে রিসোর্টগুলোকে একটু নিয়ন্ত্রণে আনার জন্য এবং পুরো পর্যটন খাতকে একটা নিয়ন্ত্রণ ভিত্তিক আনার জন্য, যেখানে গভর্নমেন্টের নিয়ন্ত্রণ থাকবে এবং গভর্নমেন্টও এখানে বিভিন্ন ধরনের সুবিধা দেবে। অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।